বন্ধুরা, তোমরা কি কেউ এখনো স্বপ্ন দেখছো যে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ আবারও টপ 4 এর মানে সেমিফাইনাল র্যাঙ্কিংয়ে কি যে এগিয়ে যাবে সেটা কেউ ভাবছো? যদি কেউ ভেবে থাকো তাহলে তোমার জন্য এই ভিডিওটি। আর যদি তোমরা মনে করো যে না, অস্ট্রেলিয়ার সাথে আমরা পারবোই না, তাদের জন্য এই ভিডিওটি না। দেখো, বাংলাদেশের যে রণনীতি, বাংলাদেশের যে কৌশল, স্ট্র্যাটেজি, বাংলাদেশের যে সিক্রেট মাইন্ডসেট, এই মাইন্ডসেট অনুযায়ী কীভাবে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি জিতবে সেটি নিয়ে কথা বলবে এবং ইন ডিটেলস ডেপথে তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো যে কীভাবে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি জিতবে। প্লেয়ার টু প্লেয়ার অ্যানালাইজ করব। তুমি যদি বোলিংয়ের কথায় আমরা আগে আসি ভাই, বোলিংটা বাংলাদেশ এখন ব্রিলিয়ান্ট ফর্মে আছে। সো আমি বোলিংয়ে যাব প্রথম, ব্যাটিংয়ে আসবো পরে। দেখো, তোমরা খেয়াল করে দেখো, অস্ট্রেলিয়ার বোলিংয়ে কিন্তু এখন আসলে একটু উইক সাইড, একটু না ভালোই উইক সাইড আছে এখন বলবো আমি। কেন এই কথাটি বললাম? দেখো, তাদের মেইন বলার হচ্ছে প্যাট কামিন্স, হ্যাজেলউড, এই দুজন হচ্ছে তাদের মেইন পেসার। পাশের যুগ হয়েছে কে? পাশের যুগ হয়েছে হচ্ছে এলিস, যে কিনা কার রিপ্লেসমেন্ট হিসেবে খেলছে, মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হয়ে গেছে। কারণ প্রথম দুটি ম্যাচে মিচেল স্টার্ক আমরা দেখেছি ব্রিলিয়ান্ট পারফর্ম করতে পারেনি, বরঞ্চ অনেক ইকোনমি অনেক হাই ছিল, অ্যাবাভ 10 ছিল, যে কারণে সে কিন্তু বাদ পড়ে গিয়েছে। যে কারণে দেখা যায় যে এলিস চান্স পেয়েছে। এলিসের বল সত্যিকার অর্থে আমার এতটা ভালো লাগে না, আমার কাছে খুবই অর্ডিনারি মনে হয়, আমার কাছে এক্সেপশনাল কোনো বলার মনে হয় না অনেস্টলি স্পিকিং। সুইং টুইংয়ের কথা বলো, ভেরিয়েশনের কথা বলো, আমার কাছে ব্রিলিয়ান্ট মনে হয় না। এক কথা প্যাট কামিন্স, আর যদি হ্যাজেলউডের কথা বলো, এছাড়া কিন্তু ওই রকম এক্সেপশনাল জাম্পার ঠিক আছে, মানে দুটা তিনটা বলার বাদ দিয়ে কিন্তু ওদের আহামরি কোনো বলার নেই। তুমি দেখো, তারা পার্ট টাইম বলার দিয়ে বল করায়, যেমন গ্ল্যান ম্যাক্সওয়েলের দিয়ে বল করায় হচ্ছে যে স্টোনিস দিয়ে বল করায়। সো এই দুজন কিন্তু আসলে ব্রিলিয়ান্ট বলতে পারবে না, বাট ইটস ওকে টু কাভার 4 ওভার্স, যে একটা বলারের শর্ট থাকলে যেটা কাভার করার জন্য যেটা হয় সেটা কিন্তু এই দুজনকে দিয়ে কাভার করতে পারবে, আমি সেটা মেনে নিচ্ছি। এবার বাংলাদেশের দিকে তুমি আসো, বাংলাদেশের বোলার ভাই অস্ট্রেলিয়ার থেকে এখন অনেক 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 উপরে আছে। কিভাবে বললাম? মুস্তাফিজের পারফরমেন্স আইপিএলে যে দাপটটা দেখিয়েছে, সে দাপটটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচে দেখাচ্ছে। তো তুমি প্যাট কামিন্স থেকেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে মুস্তাফিজ। তুমি কার কথা বলবা? তাসকিন ভাইয়ের কথা বলো, তুমি আসো সাকিব ভাইয়ের কথা বলো। তানজিম সাকিব ভাই কিন্তু যে পেসে যেভাবে আসলে উইকেটগুলো নিয়েছে আসলে লাস্ট কয়েকটা ম্যাচে, এক কথায় অস্ট্রেলিয়ার যে সিচুয়েশন, পেসার যে অ্যাটাক থেকে বাংলাদেশের পেস অ্যাটাক কিন্তু এখন আরও বেশি ব্রিলিয়ান্ট। বোলিংয়ের কথা যদি বলতে যাই, আমাদের লেগ স্পিনারের কথা যদি তুমি বলো, রিশাদ হোসেন ব্রিলিয়ান্ট বল করছে। জাম্পার সাথে কোনো অংশে কিন্তু তুমি পাল্লি দিয়ে তাকে তুমি দমিয়ে রাখতে পারবে না, কমিয়ে রাখতে পারবে না, তাকে কিন্তু উপরেই রাখতে হবে। তারপরে তুমি যদি দেখো, আমাদের সাকিব ভাই আছে, মাহমুদুল্লাহ পার্ট টাইম বল করছে। সো ওভারঅল বোলিং আমরা অস্ট্রেলিয়া থেকে অনেক স্ট্রং ভাই, আমি অনেক স্ট্রং বলবো। আমি বলবো না যে একটু স্ট্রং, আমি বলবো তাদের থেকে আমরা ভালো এগিয়ে আছি বোলিংয়ে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যাটিংয়ে। তুমি দেখো, তাদের ব্যাটিংটা অনেক স্ট্রং, ডেভিড ওয়ার্নার। তারপর আমার কাছে মনে হয় যে ডেভিড ওয়ার্নার এখন আসলে প্রত্যেকটা ম্যাচে আসলে জ্বলতে পারে না। যে তার ফর্মটা ধারালো যে ব্যাটিং ছিল, সেখানে একটু হলেও গুণে ধরেছে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তারপর ট্রেভিস, তার পারফরমেন্স বাই ব্রিলিয়ান্ট ভাই। এক কথা তার ফর্মটা মানে আইপিএল থেকে শুরু করে এখন পর্যন্ত এক কথা তাকে দমানো যাচ্ছেই না। মিচেল মার্শ ভালো ফর্মে আছে, এক কথা গ্লেন ম্যাক্সওয়েল এত বেশি ভালো ফর্মে নাই, বরঞ্চ আমি বলবো যে খারাপ ফর্মে আছে। স্টোনিস ভালো আছে, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, এই যে 7টা ব্যাটসম্যান, এই 7টা ব্যাটসম্যানই হচ্ছে যে একদম ট্যাগ মারা, যে ব্রিলিয়ান্ট পারফর্মার ওরা। বাট তুমি খেয়াল করে দেখো, আমরা যদি টসে প্রথম জিতি, রণকৌশলে যদি আমরা যদি লাকিলি যদি টসে জিতে যাই, আর মুস্তাফিজ বা আমরা যেভাবে বল করছি ওইভাবে যদি বল করে যদি প্রথম কয়েকটা ব্যাটসম্যানকে যদি দমিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ভাই খেলাটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। 130-এর মধ্যে যদি আমরা অস্ট্রেলিয়াকে আটকে দিতে পারি, ইভেন্চুয়ালি তুমি যদি চিন্তা করে 140ও যদি বলো, 135ও যদি বলো, যদি আমরা আটকে দিতে পারি প্রথম টসে জিতে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটি বিগ প্লাস পয়েন্ট হবে। কারণ হচ্ছে আমরা যদি প্রথমে ব্যাট করে যদি 120-30-এ আউট হয়ে যায়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার দ্বারা এত ডিফিকাল্ট হবে না, কারণ ওরা এত এগ্রেসিভ খেলবে না, ধরে ধরে খেলবে। 7টা মেইন ব্যাটসম্যান, বাগা ব্যাটসম্যান রিচ করে ফেলবে, মোট কথা চেস করে ফেলবে। কিন্তু বাংলাদেশ যদি আসলে প্রথমে বোলিং পায়, টসে যদি জিতে বোলিং করে, তাহলে কিন্তু আমরা যদি অ্যাডভান্টেজটা নিতে পারি, প্রথমেই মুস্তাফিজকে অ্যাটাকে আনতে হবে, মুস্তাফিজকে প্রথমেই আনতে হবে, উইকেট কুইক নিতে হবে। ট্রেভিস হেডের উইকেটটা প্রথমেই লাগবে আমাদের। প্রথম 3টা ব্যাটসম্যানকে 4টা ব্যাটসম্যানকে যদি আমরা
50 রান আটকে দিতে পারে, 60 রান আটকে দিতে পারে, তাহলে কিন্তু স্কোরটা 140-এর বেশি হবে বলে আমার কাছে মনে হয় না ভাই। তো এই ছকটা কিন্তু আমাদের রাখতে হবে, আমাদের মাইন্ডে এটা কিন্তু রাখতে হবে। এখন বাংলাদেশের ব্যাটিংয়ের কথা একটু বলি। দেখো, বাংলাদেশের প্রথম 3 জন ব্যাটসম্যানের কথা বলার কিছু নেই। শান্ত এক কথাই টোটালি আউট অফ ফর্ম, লিটন আউট অফ ফর্ম। তামিমের কথা যদি বলো, তামিম টোটালি আউট অফ ফর্ম, তানজিদ তামিম টোটালি আউট অফ ফর্ম। এই 3 জনের মধ্যে 2 জন যদি একটু পারফর্ম করতে পারে, 20-25 যদি করতে পারে, ইটস পসিবল। লিটনের সেই এবিলিটি আছে, তানজিদ তামিমের এবিলিটি আছে, ভাই শান্ত এবিলিটি আছে সেটার। যদি একটু পারফর্ম করতে পারে 3 জনের মধ্যে 2 জন, তাইলে বুঝবা যে অস্ট্রেলিয়াকে আমরা হারাই দিব। কেন বললাম এই কথাটা? ভাই তাহিদ হৃদয় কিন্তু এখন খুবই ব্রিলিয়ান্ট ফর্মে আছে, মাহমুদুল্লাহ ব্রিলিয়ান্ট ফর্মে আছে, সাকিব আল হাসান লাস্টের ম্যাচটাও ভালো করেছে। 17 করুক 20 করুক যেটাই করুক, হাইয়েস্ট রান বাংলাদেশের টিমের জন্য। তোমার বুঝতে হবে, যখন পাকিস্তান 120 করতে পারে না, ইন্ডিয়া 120 রানের মধ্যে আউট হয়ে যায়, সেই পিচটা কিন্তু এতটা সুইটেবল না। সো এই জিনিসটা মাথায় রেখে তোমাকে বলবো, সাকিবও কিন্তু এখন ফিরে এসেছে, তাহিদ হৃদয় ফিরে খুব ব্রিলিয়ান্ট পারফর্ম করছে, মাহমুদুল্লাহ ব্রিলিয়ান্ট পারফর্ম করছে। আমাদের দরকার এখন, আমাদের 3 জনের মধ্যে 2 জন যদি ফর্মে ফিরতে পারে, শান্ত, লিটন, তামিম, এই 3 জন থেকে 2 জন ভাই আমার ফর্মে ফিরতেই হবে। তারপর এদিকে অনিক কিন্তু লাস্ট ম্যাচে করেছে, বা তার আগের ম্যাচে একটু ভালো করেছে, মানে 7 বলে 14 করেছে, খারাপ না, সবকিছু মিলিয়ে ঠিকই আছে। এবং আমরা জানি যে রিশাদ হোসেনও কিন্তু 6-4 কিন্তু মারতে পারে, যেটা কিন্তু দেখিয়েছে গত ম্যাচেও। আমরা কিন্তু বোলিং লাইন আপের যদি গিয়ে দেখো, তাদের ব্যাটিং কিন্তু ভালো হয়েছে, তাসকিন ভালো করছে ব্যাটিংয়ে, বোলাররাও ভালো করছে। সো তুমি বলতে পারবে না বাংলাদেশ থেকে ম্যাচটি নেই। আমি বলবো যে 40-60 যদি টসে জিতে যদি আমরা 140-35 আটকে দিতে পারি, ডেফিনেটলি আমাদের পজিশন চলে যাবে 60-40। টস জেতাটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের বোলিংটা যেভাবে করছে সেভাবে যদি আমরা অব্যাহত রাখতে পারি, ডেফিনেটলি উই হ্যাভ দ্য বিগ চান্স এগেনস্ট অস্ট্রেলিয়া। বন্ধুরা, আমার অ্যানালাইসিসটি তোমার কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো। আমার সাথে তোমরা একমত কিনা তুমি বলো, যে বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশ জিতবে, আমি সে আশা করছি। তোমরা ভালো থেকো। আমার রিভিউটি কেমন লেগেছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।